সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 729তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তৌহিদুল করিম মুজাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বামে রয়েছেন চ্যানেল আয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতি যে ঘোষিত হয়েছে, যদি এটি কার্যকর হয়নি, এটি সামনের বছর থেকে কার্যকর হবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই মুজাহিদুল করিম আপনার কাছে জানতে চাইব যে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তিনি যে ঘোষণাটি দিয়েছেন, এই ঘোষণাটি সম্পর্কে আসলে জানতে চাচ্ছি যে কি অভিবাসনে যে কী ধরনের পরিবর্তন আসছে। আসলে নতুন যে ঘোষণা, এটি সবার জন্য একটি কনসার্ন এবং মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবাই বিষয় নিয়ে বেশ উদ্বেগ জানিয়েছে। তার যে ঘোষণা, এটা হচ্ছে মূলত নৌকায় করে যারা অবৈধ অভিবাসীরা ব্রিটেনে প্রবেশ করে তাদের এই প্রবেশ ঠেকাতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি শুধু তাদেরকেই না, বরং যারা ওখানে এতদিন ধরে বাস করে আসছে একটা হোপ নিয়ে, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে মাইগ্রেশন করে ব্রিটেন একটি। আমি ওইটি সম্পর্কে জানতে চাইবো পরে, যে কারণটি কি। আগে আমি জানতে চাচ্ছি ঘোষণাটা কি দিয়েছে, কত বছর লাগবে আবেদন করার জন্য, বৈধ হওয়ার জন্য, স্থায়ী হওয়ার জন্য। ঘোষণা যেটি এসেছে সেটি হচ্ছে যে আগে যেই রুলটা ছিল যে যারা ব্রিটেনে মাইগ্রেশন করতো তারা হাই স্কিল মাইগ্রেশনের যে রুটটা ছিল এটা ছিল 5 বছরের। 5 বছর পরে তারা হাই স্কিল মাইগ্রেশন করে 1 বছর তারা পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে থাকতো, তারপরে তারা 6 বছরের মাথায় তারা ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যেতেন। আর যারা স্টুডেন্ট হিসেবে যেতেন তারা পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিট অন্যান্য স্কিলে গেলে তাদের টোটাল 10 বছর লাগতো। তো এই দুইটা সেক্টর থেকে এটাকে বাড়িয়ে 20 থেকে 30 বছর পর্যন্ত করা হয়েছে, যেটি আসলে খুবই অনভিপ্রেত বলে সবাই মনে করছে। কিন্তু এটি এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত না যে আপনি 20 বছরই আসলে আপনার টাইম লাগবে কি না। এমনও হতে পারে যে আপনার ওই যে যদি কোনো কারণে আপনার কোনো কাগজে শর্ট থাকে বা কোনো সমস্যা থাকে, আপনাকে এটা 20 বছর থেকে 30 বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এছাড়া ওই দেশে বিশেষ করে মাইগ্রেন্টদের যে সন্তানরা 7 বছর বয়স হলে, তাদের 7 বছর পর্যন্ত ওই দেশে থাকলে তাদেরকে ব্রিটেনের সিটিজেনশিপ দেওয়ার একটা প্রচলন ছিল, সেটাকেও তারা বাড়িয়ে অনিশ্চিত একটা যাত্রা যেটা 20 থেকে 30 বছরে নিয়ে গেছে। এবং সেই সাথে যারা অবৈধভাবে ব্রিটেনে আসবে তাদের 30 বছর থেকে আরও অধিক সময় অপেক্ষা করতে হবে। এবং যারা পলিটিক্যাল অ্যাসাইলেমে যান তাদেরকে যাওয়ার পরপরই তাদের যদি পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্ট হতো তখন তাদেরকে তাৎক্ষণিকভাবে সমস্ত সুবিধাগুলো দেওয়া হতো এবং সেটা 5 বছর পর্যন্ত তারা এই সুবিধা ভোগ করতো। এরপরে গিয়ে তারা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতো। কিন্তু এইটাকে এখন কমিয়ে 30 মাসের মধ্যে তাদের এই বিষয়টাকে সমাধান করার জন্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পান্থ রহমান, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, যিনি এই ঘোষণাটি দিয়েছেন, আমরা জানি যে তিনি নিজেও একজন অভিবাসী পরিবার থেকে এসেছেন। এরকম একজন অভিবাসী পরিবার থেকে এসে, এবং ব্রিটেন আমরা জানি একটা অভিবাসী বান্ধব দেশ, সেরকম একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এই ঘোষণাটি দিলেন, এটা কি কিছুটা এই যে বিশ্বব্যাপী তো অভিবাসীদের বিচরণ রয়েছে তার বিরুদ্ধে গেল না? বা অভিবাসনের রাইটও তো এক ধরনের রাইট, মানবাধিকারের সাথেও যদি আপনি তুলনা করেন। যদি যুক্তরাজ্যের জন্যে বা ব্রিটেনের জন্য ব্রিটেন এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমাদের বলার কিন্তু খুব কম কিছুই আছে। একটি দেশ তার নিজস্ব কি বলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমার আপনার বলার সুযোগ খুব কম। কিন্তু যে দেশটা অভিবাসীদের দিয়ে পরিচালিত হয় বেশিরভাগ সেক্টর আমরা জানি, এবং যারা দীর্ঘ সময় ধরে বৈধ এবং অবৈধভাবে আসা মানুষদেরকে অর্থাৎ অভিবাসীদেরকে গ্রহণ করেছেন এবং একটি প্র্যাকটিসের মধ্যে ছিলেন, তারা হঠাৎ করে যখন এই নীতি পরিবর্তন করেন তখন প্রশ্নটা আসে। যে প্রশ্নটা আপনি যে কারণে করেছেন, যে ইঙ্গিতে করেছেন, শাবানা নিজে একজন নিজে ছিলেন একজন অভিবাসীর ঘরের সন্তান, তিনি এসে কি এই সিদ্ধান্ত নিলেন কিনা বা তার সিদ্ধান্ত কিনা, আমার কাছে মনে হয় এটা বিশ্বব্যাপী যে ডানপন্থা যে এক ধরনের মাথাচাড়া দিয়ে ওঠা তার একটা অংশ হতে পারে। আমি ঠিক জানি না, কারণ ভোটের রাজনীতি আপনি জানেন সব দেশে হয়, এটা শুধু বাংলাদেশে না, সব দেশে হয়। নিশ্চয়ই উনি ভালো বলতে পারবেন, উনি ওখানে থাকেন। ব্রিটেনেও নিশ্চয়ই ভোটের রাজনীতির এক ধরনের চাপ আছে। এবং আপনারা জেনে থাকবেন আমাদের ক্রিকেটাররাও কিন্তু বুলির শিকার হয়েছেন ওখানে গিয়ে। তারা
আক্রমণের শিকার হয়েছেন ওখানে। অর্থাৎ ওইখানে ওই যে জাতিগত বিভেদ, ওই যে সাদা চামড়া কালো চামড়া বা অন্য রঙের চামড়া, এই ধরনের সংঘাত কিন্তু আছে। সেই সংঘাতের একটা চাপ আছে। অর্থাৎ ব্রিটেন যারা মানে একদম ফ্রম দ্য বিগিনিং যারা ব্রিটিশ, তাদের এক ধরনের নাকুচু এক ধরনের ভাব আছে। সেই নাকুচু ভাবটা সংখ্যা কিন্তু একদম কম না। তাদের ভোটও কিন্তু ওই শাবানা মাহমুদই বলেন বা অন্য যাদেরকে নামই বলেন আপনি, তাদেরকে ওই ভোট নিয়ে কিন্তু এই ক্ষমতায় আসতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হয়েছেন তাদের শুধু বাংলাদেশের বা শুধু পাকিস্তানের বা শুধু ইন্ডিয়ার ভোট দিয়ে না, ওই কথাটিও মাথা রাখতে হয়। আমার কেন যেন মনে হয় এটি একটি রাজনৈতিক চাপ, এবং যদি সত্যিকার অর্থে অভিবাসীরা যারা এখন একটা বড় অংশ ইউকেতে, তারা যদি আবার পাল্টার চাপ তৈরি করতে পারেন, ওই ভোটের চাপ, আমি ওই কথাই বলছি, তাদের সংখ্যা তো কম না, অর্থাৎ রাজনৈতিকভাবেই যদি তারা আবার চাপ তৈরি করতে পারেন, তাহলে এই জিনিসটা আবার হয়তো রিভিউ হলেও হতে পারে, আমি জানি না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মানবাধিকার। অবশ্যই মানবাধিকারের প্রশ্ন। যারা অবৈধভাবে ওই দেশে ঢুকলেন, তাকে 30 বছর পরে বা তারও বেশি পরে আপনি নাগরিকত্ব দেবেন বা পাসপোর্ট দেবেন, কেন দেবেন? তাহলে না করে দেন, তাহলে তাকে গ্রহণ করেন না, আপনি শুরুতেই ছেড়ে দেন। একটা মানুষ 40 বছর বয়সে ওখানে গেলেন, 30 বছর পর তার বয়স হবে 70, তিনি বাঁচবেন কি, মানে তিনি জীবিত অবস্থায় দেখে যেতে পারবেন কি না যে তিনি ওই দেশের নাগরিক হয়েছেন কি হন নাই, তার কোনো নিশ্চয়তা নেই। বড় একটা মানবিক জায়গা এখানে, অমানবিক একটা। এবং নিশ্চিত করে, আমি ঠিক পুরোটা এখনো পড়ে উঠিনি, ওই 30 বছর উনি কি কি ধরনের সুবিধা পাবেন এবং কি পাবেন না, এখানেও তো ডিসক্রিমিনেশন হবে তার সাথে। তো তার মানে হচ্ছে নিশ্চিত করে তার মানবাধিকার লঙ্ঘিত হবে। আমার মনে হয় এখনও যেহেতু এটি তারা ইমপ্লিমেন্ট করা শুরু করেন নাই, আমার ধারণা যে এখানে বদল আসলেও আসতে পারে। ওই যে যদি রাজনৈতিকভাবে, যেহেতু একটা বড় অংশ অভিবাসী ভোট, সেই ভোট যদি চাপ সৃষ্টি করতে পারে, তাহলে হয়তো বদলাতে পারে। আমি আশা করব যে শাবানা মাহমুদ নিশ্চয়ই রিভিউ করবেন এবং ভাববেন নতুন করে, যেহেতু নিজেও তিনি অভিবাসী ঘরের সন্তান। তৈরি করে মুজাহিদ, আপনি তো শুনতে পান্থুরামান যেটি বলেন যে একটা ভোটের রাজনীতি সেখানে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে শুধু ভোটের রাজনীতি নাকি এর সাথে আরও কোনো বিষয় জড়িত আছে? হঠাৎ করে এরকম একটা ঘোষণা দেওয়া বা এরকম একটা নীতি গ্রহণ করার কী কারণ থাকতে পারে? ভাই অলরেডি বলেছেন যে হোয়াইট সুপ্রিমেসি যে জিনিসটা আসলে কাজ করে এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আপনি দেখবেন যে আগে আমরা যারা প্রবাসী, আমরা যখন ব্রিটিশ পাসপোর্ট বা নাগরিকত্ব নিতাম, আমাদেরকে বলা হতো ব্রিটিশ। বাট এখন আমাদেরকে ব্রিটিশ ঠিকই বলা হয়, তাদেরকেও ব্রিটিশ বলা হতো, সাদাদেরকে। কিন্তু এইটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন তারা নিজেদেরকে হোয়াইট বলে পরিচয় দেয়। তারা এখন আর ব্রিটিশ বলে না, তারা বলে আমরা ইংলিশ অথবা হোয়াইট। তো এই যে একটা হোয়াইট সুপ্রিমেসির যে জায়গাটা, সেখান থেকে মূলত এই জায়গাতে ইনফিউরিটি কমপ্লেক্সের মধ্যে তারা পড়েছে। সেকেন্ডলি সেটা হচ্ছে যে ভোটের একটা বড় রাজনীতি সেখানে অবশ্যই আছে। একসময় দেখা যেত আমাদেরকে তো আসলে মাইগ্রেন্টদেরকে নেওয়ার মূল কারণ ছিল, আপনারা জানেন যে জাহাজে করে তাদেরকে নেওয়া হয়েছে। আমাদের শহরের অনেকেই যেতে চেতেন না, প্রত্যন্ত গ্রাম থেকে, বিশেষ করে সিলেটের অনেকেই প্রত্যন্ত গ্রামে, সিলেট শহরের মানুষ খুব কম পাবেন ব্রিটেনে, প্রত্যন্ত গ্রামের মানুষ ছিল সবচেয়ে বেশি, কারণ তাদের আর কোনো অল্টারনেটিভ ছিল না, তারা তখন গেছে। এবং তাদেরকে দিয়ে আমরা যেই অঞ্চলে বাস করি, যেটাকে বাংলাদেশের রাজধানী বলা হয়, হোয়াইট চ্যাপেল, বা যেখানে বাংলাদেশি বসতি বেশি, যেখানে মেয়র বাংলাদেশি, এমপিরা বাংলাদেশি, এই অঞ্চলগুলো ছিল একেবারে এই জনাকীর্ণ একটা জঙ্গলের মতো অবস্থা। এখানে মানুষ বাস করতে পারতো না। আমাদেরকে দিয়েই এই সব জায়গাগুলোকে আবাদ করা হয়েছে। এখানে যখন সেটেলমেন্ট হয়েছে, এখন তারা ধীরে ধীরে আমাদেরকে আরও পুশ করে কর্নার করার চেষ্টা করছে। তো এটা শুধু ভোটের রাজনীতি অবশ্যই আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে তো আসলে তারা কর্মী হিসেবে নেওয়ার চেষ্টা করেছে। আমাদেরকে দিয়ে যত ধরনের কাজ, তাদের যে কাজগুলো তারা করে না বা করতে পারে না, সেই কাজগুলো আমাদেরকে দিয়ে করানোর চেষ্টা হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে আসলে আমাদের প্রবাসীরা ইকোনমিক্যালি এবং এডুকেশনালের দিক থেকে তারা অনেক ভালো করছে। এখন দেখা যাচ্ছে যে অক্সফোর্ড ক্যামব্রিজে প্রচুর বিদেশি, বাংলাদেশি এবং অন্যান্য দেশিরা প্রচুর চান্স পাচ্ছে, যেখানে সাদারা আসলে কিছুটা হলেও কোণঠাসা হচ্ছে। এখান থেকে বের করার জন্যেই আমার কাছে মনে হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। দেখেন কাদেরকে দিয়ে, এটা কিন্তু সাদারা যখন থাকে তখন কিন্তু তারা এটা করে না। এবং সবসময়ই দেখা যাচ্ছে যে আপনি নাইজেল ফারাজ যখন শুরু করছিল, সেও কিন্তু মাইগ্রেন্ট। আমেরিকাতে যেমন আপনার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেও মাইগ্রেন্ট। তো মাইগ্রেন্টদেরকে দিয়েই মাইগ্রেন্টদেরকে সাপ্রেস করা হচ্ছে। শাবানা মাহমুদের বাবা অবৈধভাবে ওই দেশে গেছিলেন, উনি নিজেই অকপটে ইন্টারভিউতে বলেছেন
যে ওনার বাবা অবৈধভাবে ছিলেন, দীর্ঘদিন ছিলেন। ওনার কাছ থেকে আমরা সাধারণত আশা করি যে মানবিক একটা দিক, এটা নিয়ে সারা বিশ্বের মানবিক সংস্থাগুলো সোচ্চার হয়েছেন এবং তারা কথা বলছেন। বাট এখানে অবশ্যই যারা প্রবাসীরা আছে, ভোটের যে প্রেশারটা আছে এটা তারা দিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই আইন কতটুকু কার্যকর হবে, কতটুকু হবে না, এখনও পর্যন্ত অনিশ্চিত। এবং শুধু সেটাই না, আপনি একটা নির্দিষ্ট টাইম সেট থাকে, আগে যেমন ছিল যে 5 বছর, আপনি 5 বছর পরে আপনি জানেন যে 5 বছর কোনোভাবে যদি আপনি বৈধভাবে টিকে যান তাহলে আপনি ওই দেশের নাগরিকত্ব পাচ্ছেন। এখন এই গ্যারান্টিটা নাই, আপনাকে কোনো না কোনো একটা ফল্ট করে, ইভেন আগে ছিল ধরেন গাড়ি স্পিডিং যেটাকে বলা হতো, গাড়ি একটু জোরে চালালেন, হয়তো ক্যামেরায় ধরলো, আগে এটা নর্মাল একটা ফাইন দিয়ে মাপ করা হতো, এখন এটাকে ক্রিমিনাল অফেন্স করে ফেলছে। আচ্ছা। এবং এই ক্রিমিনাল অফেন্সের কারণে আপনি 3 বছর পর্যন্ত পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, যদিও আপনি এলিজিবলও হন, পাসপোর্ট করার জন্য আপনি রেডি হয়ে যাবেন, কিন্তু আপনার এই ধরনের কোনো ক্রিমিনাল অফেন্স থাকলে আপনি পারবেন না, যেটা আসলে খুব সিলি একটা বিষয় ছিল। তো এইভাবে তারা আসলে প্রবাসীদের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, তাদেরকে ধীরে ধীরে তাদের দেশ থেকে যাতে চলে যায়। দ্বিতীয়ত ভাই একটা কথা বলেছেন যে তাদের অর্থনৈতিক ফ্যাসিলিটিটা কী দেওয়া হবে। এই 30 বছরের মধ্যে তারা যতক্ষণ ব্রিটিশ না হবে তারা কোনো ধরনের সুবিধা, সরকারি সুবিধা পাবে না, যেটা ব্রিটেনের মতো দেশে টিকে থাকাটা একটা বিরাট চ্যালেঞ্জ। সেখানে যে ব্যয়বহুল শহর, সেখানে আসলে যারা প্রবাসীরা থাকে তারা সাধারণত ব্রিটিশ হয়ে যাওয়ার পরে অথবা তাদের একটা প্রক্রিয়া চলা অবস্থায় তারা সরকারে কিছু গ্রান্ট পান এবং সেখানে রানির একটা ফান্ড আছে, সেখান থেকে তাদেরকে সাপোর্ট করা হয়, হাউজিং বেনিফিট আছে, বিভিন্ন ধরনের বেনিফিটের একটা ব্যবস্থা আছে। বেনিফিট ছাড়া আসলে টিকে থাকাটা খুব কঠিন ওখানে, কারণ আপনি মাসে একজন মানুষ আপনি ইনকাম করতেছেন সর্বোচ্চ দেখা যাচ্ছে যে যদি খুব ভালো স্কিল্ড ওয়ার্কারও আপনি হন, ভালো পজিশনে জবও করেন, মাসে আপনি 2000 পাউন্ড ইনকাম করা আপনার উপরে মানে অনেকটা হিউজ প্রেশার। সেখানে আপনার বাসা ভাড়ায় দেখা যাচ্ছে আপনাকে দিতে হচ্ছে 2500 পাউন্ড। তো এটা একটা কোয়াইট ইম্পসিবল, তার বেঁচে থাকাটাই ওখানে টাফ। তো সরকারের সাপোর্ট থাকার কারণে তারা এতদিন টিকে থাকার একটা অভিপ্রায় পেত। তো এটা আর আসলে সেই পর্যায়ে থাকছে না যদি এটা বাস্তবায়ন হয়। আরেকটা কথা আপনি যেটা বলছেন যে 2026 জানুয়ারি থেকে কিছু বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, বাট কিছু শর্ত আবার আগামী মাসে ডিসেম্বর থেকেই শুরু হবে। আচ্ছা, সব কিছুই যে জানুয়ারিতে গিয়ে শুরু হবে তা না, কিছু ইমপ্লিমেন্টেশন শুরু হবে হচ্ছে যে আপনার ডিসেম্বর থেকে, আর বাকিটা আপনার জানুয়ারি থেকে। তো এখনও এটা ফাইনালি আইন প্রণয়ন হয়নি, তো আমরা সেটার জন্য অপেক্ষা করব যে সংসদে এটা কিভাবে মূল্যায়ন হয়। এখানে তো প্রবাসীরাও ওখানে পার্টিসিপেট করে, তো সেখানে যদি শক্ত অবস্থান তৈরি করতে পারে এবং সেখানে যদি বিষয়গুলোকে মানে না ইমপ্লিমেন্ট করার ব্যাপারে তারা শক্ত অবস্থান নিতে পারে এবং মানবাধিকার সংস্থাগুলো যেহেতু শক্তভাবে কথা বলছেন, সব কিছু মিলে হয়তো বা একটা এটা হয়তো কিছু এই ধরনের অনেক আইনই অনেক সময় এসেছে কিন্তু বাস্তবায়ন হয়নি। তো দেখা যাক, আমরা এটার আসলে না হোক সেটাই আশা করছি। অথবা হোয়াইট সুপ্রিমেসি যে কথাটি আমরা মুজাহিদ ভাইয়ের কাছে শুনলাম, যে হোয়াইট সুপ্রিমেসি, আমরা দেখি যে বিশ্বব্যাপী গণতন্ত্র, মানবাধিকার, বর্ণবাদ প্রথা বিলোপ, দাস প্রথা বিলোপ, সব কিছুর বিরুদ্ধেই পশ্চিমারাই কথা বলে। সেখানে ইউকে তথা যুক্তরাজ্য একটা অগ্রণী ভূমিকা পালন করে এবং সামনের দিকেই থাকবে সবসময়। কিন্তু নিজের দেশে এই যে এই আইন কানুন, এগুলোর পেছনেও যতটা না বাহ্যিক কারণ অর্থাৎ জনসেবা বা অন্যান্য খাতের চেয়ে বেশিভাবে দায়ী, যদি গভীর আমরা যাই তাহলে দেখি এই হোয়াইট সুপ্রিমেসি আছে। এই জায়গায় কি বলবেন? কি বলবো, এটা আমি কিন্তু উনি যখন বলছিলেন তখনই ভাবছিলাম যে এই কথাটা আমি বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা আসলে গোছানোর চেষ্টা করতে করতে আমি একটা শব্দ লিখছিলাম এখানে। সেটা হচ্ছে উনি যেটা বললেন যে ওনারা এখন ইংলিশ বা হোয়াইট বলে নিজেদেরকে, আর ভাইদেরকে বলে ব্রিটিশ বাংলাদেশি অথবা ব্রিটিশ পাকিস্তানি অথবা ব্রিটিশ ইন্ডিয়ান। সো ওরা স্পষ্টতই ভাগ করতে চায়। তার মানে হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি যে শব্দটা খুবই, এই জার্গনটা খুব কিন্তু পরিচিত এবং আমরা সবাই জানি এবং ওইখানে আরও বেশি প্রচলিত। মেইন স্ট্রিম গণমাধ্যম এই শব্দ দিয়ে সংবাদ লেখে, মতামত লেখে। এই যে হোয়াইট সুপ্রিমেসি, এইটা শুধু হোয়াইট সুপ্রিমেসি আকারে না, সুপ্রিমেসি শব্দটা নানা জায়গায় নানাভাবে ব্যবহৃত হয় বিভিন্ন দেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে। একটু খেয়াল করে দেখবেন, আপনি পররাষ্ট্র বিষয়ক সংবাদ নিয়ে কাজ করেন, আমি একই বিষয় নিয়ে কাজ করি। যেসব দেশগুলো যে কথা বলছিলেন, ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত অনেকগুলো দেশ এবং যুক্তরাষ্ট্র, কানাডা সহ যারা, যেসব দেশকে আমরা চিনি যারা মানবাধিকার নিয়ে কথা বলে, আমাদের তৃতীয় বিশ্বের বা অন্যান্য দেশগুলোর, আফ্রিকান দেশগুলোর কথা বলছি, তারা যে বিষয়ে
আমি উদাহরণ না টেনেই বলছি, ধরা যাক বাংলাদেশের একটি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন একটি বিষয় নিয়ে তারা কথা বলছেন। এই একই ধরনের মানবাধিকার লঙ্ঘন তার দেশে যখন হয়, আমাদের এখানে এখন এক ধরনের কৌতুক প্রচলিত আছে রাজনীতিতে, আপনি জানেন আমাদের অনেক রাজনীতিবিদই বলেন, আগেও বলেছেন এখনও বলেন, যে একই ঘটনা তো আপনার দেশে ঘটছে, আপনি এটার কী করেছেন? আপনি আমার দেশের রাজনীতির এই সংকটকে আপনি কনসার্ন হিসেবে দেখছেন, এখন কি আপনার দেশের এই ঘটনাকে আমি কনসার্ন হিসেবে দেখব, বিবৃতি দিব? তো এই ঘটনায় এই কথা কিন্তু প্রচলিত আছে। হোয়াইট সুপ্রিমেসি শুধু না, ওই যে কথাটা বললাম, সুপ্রিমেসি বিষয়টাই এক ধরনের কমপ্লেক্স, সুপিরিয়রিটি কমপ্লেক্স বলতে পারেন কাইন্ড অফ। এই কমপ্লেক্সটা ওই পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই আছে। এটা ব্যক্তি পর্যায়ে আছে, তারপরে পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এবং তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে। মানে রাষ্ট্র তো আসলে ওই ব্যক্তির কথাই বলে না, ওই দেশের ওই রাষ্ট্র তার দেশের জনগণের কথা বলে, ওই ভয়েসটাই ইকো করে, কারণ ওই যে আবার ভোটের রাজনীতি, তাকে ওর কথা ইকো করতে হয়। তো আমি যেটা মনে করি যে যদি সত্যিকার অর্থে মানবিক রাষ্ট্র হয় কেউ, এবং আমরা উদাহরণ হিসেবে তাদেরকেই মানি যে তারা অন্য অনেক ক্ষেত্রে আসলে আমাদের থেকে অনেক এগিয়ে, মানবতার কথাই বলেন, রাষ্ট্রের কথা বলেন, সামাজিক ব্যবস্থার কথা বলেন, তারা অনেক এগিয়ে। আমরা চাই যে তারা উদাহরণ হবেন আমাদের কাছে। এবং আমি ভাইয়ের সাথে একমত প্রকাশ করে বলতে চাই যে আমি আশা করি যে অন্য অনেক আইন বা নীতির মতো এটিও শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে না, এবং তার জন্য নিশ্চিত করেই আমাদের যারা অভিবাসী আছেন তারা চাপ সৃষ্টি করবেন, কিন্তু তারাও নিজেরাও বুঝবেন। আমরা এই প্রসঙ্গে আসছি পান্থ রহমান। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী তৌহিদুল করিম মুজাহিদ এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমান। আমাদের আলোচনা চলছিল যুক্তরাজ্যে অভিবাসন নীতি নতুন করে গ্রহণ করা হয়েছে, সেটি আগামী বছর থেকে কার্যকর হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করছি। পান্থ রহমান, আপনি বলছিলেন যে এই আইনটি আশা করেন যে পাশ হবে না। আমরা তো দেখি যে পশ্চিমা দেশগুলোতে সাধারণত প্রেশার গ্রুপ থাকে বা লবিস্ট থাকে। এই ক্ষেত্রে যারা অভিবাসীরা রয়েছে, বাংলাদেশি অভিবাসী, পাকিস্তানি, ইন্ডিয়ান বা বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা রয়েছে, তাদের পক্ষ থেকে লবিস্ট গ্রুপ কাজ করতে পারে কিনা, বা তারা নিজেরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে কিনা? আমি আগের অংশটুকু লম্বা হয়ে যাচ্ছিল বলে এই কথাটা তুলিনি। আমি যেটা তুলতে চাই সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেন বা হিউম্যান রাইটস ওয়াচ বলেন, যে ধরনের বড় বড় সংগঠনগুলোকে আমরা দেখি আমাদের মতো দেশগুলোতে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা খুব অ্যাক্টিভ, তাদের ভয়েস খুব চড়া। তারা আমাদের ছোট্ট একটা ঘটনাকে, ছোট্ট হয়তো না, আমি কোনো ঘটনাকে ছোট্ট হিসেবে দেখতে চাই না, অমানবিক যে কোনো ঘটনাই বড়, যে কোনো ঘটনাকে তারা খুব প্রেশারাইজ করেন, সার্বক্ষণিক আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের উপর চাপ সৃষ্টি করেন। আমি আশা করি বা আশা করব, যেটা যদিও এতটা দেখা যায় না, বাট আমি আশা করব যে এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারাও, এই যারা মানবিক বিষয় নিয়ে কাজ করেন, যারা সারা দুনিয়াতে চেষ্টা করেন যে মানবতা বেঁচে থাক, তারা এই বিষয়গুলো নিয়ে লড়বেন। ভাই বলছিলেন যে তারা অলরেডি ভয়েস রেইজ করেছেন। এর পাশাপাশি আমি যেটা মনে করি, যেটি বারবারই আমি বলছি, যেহেতু ভোটের রাজনীতির কারণে, এবং আমি বিশ্বাস করি এটা ভোটের রাজনীতির কারণে এই ধরনের সিদ্ধান্ত এসেছে, ফলে এই যে ভোট ব্যাঙ্কগুলো রয়েছে জোন ভিত্তিক, দক্ষিণ এশিয়া ভিত্তিক, আফ্রিকা ভিত্তিক, এই যে ভোট জোনগুলো রয়েছে, আমি মনে করি তারাও যদি একটু সক্রিয় হয়, অর্থাৎ যারা ভোটার তারা যদি সক্রিয় হয়, তারা যদি একটু বলিষ্ঠ হয়, তারা যদি কণ্ঠস্বর রেইজ করতে পারে, আমার ধারণা এই বিষয়টি চাপ সৃষ্টি করবে ব্রিটেন সরকারের উপর। এটি হচ্ছে একটি। আর আরেকটি হচ্ছে যে মানে বিষয়টা আসলে পরিষ্কার থাকা উচিত। আপনি অভিবাসী গ্রহণ করবেন কি করবেন না, আপনি তাদেরকে ওয়েলকাম করছেন কি করছেন না। যদি না করেন তাহলে স্পষ্ট অনেক দেশই আছে, কিন্তু আপনি ইভেন সৌদি আরবই আপনাকে নাগরিকত্ব দেয় না, কিন্তু নাগরিক সুবিধা দেয়। আপনি তাহলে সরাসরি বলেন যে আমি ভাই 20 বছর 30 বছরের লাইনে যাচ্ছি না, আমি আর কাউকে অভিবাসী হিসেবে নিব না, তোমরা এখানে থাকতে পারবা, কাজ করতে পারবা, যেহেতু স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার তাদের দরকার পড়ে, সেখানে যাবে, সকল নাগরিক সুবিধা পাবে, ব্যাস তারা ওইভাবে থাকবে, তাদেরকে পাসপোর্ট দেওয়া হবে না বা নাগরিকত্ব দেওয়া হবে না। এই সিদ্ধান্ত হলেও এক ধরনের, আমি মনে করি অনেক মানবিক, এই 20 বছর পরে পাসপোর্ট পাওয়ার চেয়ে, 30 বছর পরে পাসপোর্ট পাওয়ার চেয়ে বা নাগরিকত্ব পাওয়ার চেয়ে।
ফলে আমার ধারণা যে এভাবেও বিবেচনা করার সুযোগ আছে। মিস্টার মুজাহিদ, 20 বছর বা 30 বছর যে কথাটি ঘুরে ফিরে আসছে, 20 বছর বা 30 বছর পর আবেদন করার পর দেখা গেল আপনি যেটি বললেন যে একটি কাগজের শর্টেজ থাকলো বা কোনো একটি ডকুমেন্ট দিতে পারলো না, তার কারণে সেটি প্রত্যাখ্যাত হলো, তখন আসলে কি হবে? একজন মানুষ যেটি পান্থুর রহমান বললেন যে 40 বছর বয়সে গেলেন, 70 বছর বয়সে আবেদন করলেন, তারপরে সে প্রত্যাখ্যাত হলেন। এটা আসলে খুবই বলতে হবে যে অমানবিক একটা সিদ্ধান্তর বিষয় এখানে। ইভেন শুধু এটাই না, আপনি যেটা বলছেন যে যদি দেখা গেল যে তারা প্রত্যাখ্যাত হলো তখন কি করবে। আগে যেটা ছিল হিউম্যান রাইটসের, যখন ইউরোপীয় ইউনিয়নের সাথে ছিল, ইউরোপীয় ইউনিয়নের হিউম্যান রাইটসটা খুব স্ট্রং, যে কারণে ব্রিটেন অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে পারতো না। এখন ব্রিটেন যেহেতু ইউরোপীয় ইউনিয়নের এই সিস্টেম থেকে বের হয়ে গেছে, এখন তারা যা খুশি তাই করার চেষ্টা করছে, যেখানে অমানবিকতা অনেক প্রভাব বিস্তার করছে। এবং শুধু সেটাই না, আপনি আমার দেখা অনেকেই আছে যে দেখা গেছে যে 10, 11, 12 বছর থাকছে, হয়তো কোনো একটা কারণে তার কোনো একটা দিন অথবা একটা ঘন্টাও যদি আপনার ডকুমেন্ট লেস থেকে থাকে, ওটাকে কাউন্ট করে আপনাকে রিজেক্ট করে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো এই যে একটা বিষয় ভাই যেটা বললেন যে এটা খুবই অমানবিক, যে আপনি একটা নির্দিষ্ট টাইম থাকবেন, আপনি জানেন যে ওই দেশে সিটিজেন দিচ্ছে বলে আপনি কিন্তু ওদেরকে গিয়ে সার্ভ করতেছেন। ওরা তো আপনাকে আমাকে এমনি রাখছে না, আমরা তো ওদের জন্য করছি। সে কারণে ওদের দেশটাকে আমরা ডেভেলপমেন্টের যে সর্বোচ্চ শিখরে উঠেছে, সেখানে প্রবাসীদের একটা বিরাট ভূমিকা আছে। এবং শুধু সেটাই না, একটা বিষয় হয়তো আপনারা কতটুকু কনসার্ন আমি জানি না, যে আগে যেটা ছিল ব্রিটেনে, আগে যদি কারোর পাসপোর্ট বাতিল করতে হতো তাকে আগে একটা ইমেল দিয়ে নোটিফিকেশন দেওয়া হতো। সম্প্রতি তারা এই লটাও বাতিল করেছে। আচ্ছা, বাতিল করেছে এবং আপনি জানবেন না যে আপনার নাগরিকত্ব ব্লক করে দেওয়া হয়েছে অথবা ক্যান্সেল করা হয়েছে। আপনি হয়তো দেশের বাইরে গেলেন, যখন ফিরবেন তখন দেখা গেল যে আপনার পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করা হয়েছে, এয়ারপোর্ট আপনাকে ঢুকতে দিবে না। তখন আপনাকে বলবে তুমি তোমার দেশে ফিরে যাও, ওখান থেকে মামলা করো। এবং সেই মামলা কতটুকু কার্যকর হবে, কতটুকু হবে না, এটা আরও পরের বিষয়। তবে যেটা তাদের ওখানে এতদিন পর্যন্ত ছিল, এরকম অনেক কেস আমরা দেখেছি যে মামলা করে অনেকেই উইন করে যখন ফেরত গেছে, তখন দেখা গেছে তারা ক্লেম করেছে তার এই লাইফের এই টাইমটা যে লস হয়েছে সেটার জন্য তারা ক্লেম করেছে এবং তারা এখান থেকে বেনিফিট পেয়েছে, সরকার তাকে কম্পেনসেশন দিয়েছেন। কিন্তু যেটা সবচেয়ে অমানবিক সেটা হচ্ছে যে এই যে অনির্দিষ্ট একটা যাত্রা, একটা অনিশ্চিত যাত্রা, এটা আসলে ব্রিটেনের মতো এই ধরনের সমাজে কতটুকু অ্যাকসেপ্টেড হবে। ইভেন সাদারাও অনেক সময় ভয়েস রাইজ করে এইসব ক্ষেত্রে। তো আমরা আশা করব যে সেখানে যারা আছে পার্লামেন্ট মেম্বার, ডেফিনেটলি আমাদের কমিউনিটির পক্ষ থেকে চাপ তো আছেই। আর ভোট ব্যাংকের যে কথাটা ভাই বললেন, এটা একটা ফ্যাক্ট যে আমাদের প্রবাসীরা এখন ধীরে ধীরে লাইমলাইটের দিকে যাচ্ছে। মূলধারার রাজনীতি, অর্থনীতি সব জায়গায় ভূমিকা রাখছে। আপনি যদি দেখেন ব্রিটেনের ওয়ান অফ দ্য সবচেয়ে রিচেস্ট মানুষদের মধ্যে দেখেন ঋষি সোনাক ছিল আগে প্রধানমন্ত্রী, সে ওয়ান অফ দ্য টপেস্ট, মানে কি বলা যায়, সবচেয়ে বেশি অর্থ এবং প্রভাবশালী একজন ব্যক্তি। তো এরপরে আপনার লন্ডন মেয়র, সেও পাকিস্তানি বংশোদ্ভূত। টাওয়ার হ্যামার্স যেটা একদম লন্ডনের সাথেই, যেটা খুব মানে একটা বিজনেস হাব, যেখানে ক্যানারি ওয়ার্ফকে এখন বিশ্বের ওয়ান কাইন্ড অফ আপনার বিজনেস হাব বলা হয়, সেটা টাওয়ার হ্যামার্সের মধ্যে। ওখানে মেয়র হচ্ছে বাংলাদেশি। যদিও ভোটের রেশিওতে কিন্তু এত বেশি আমরা প্রবাসীরা ভূমিকা রাখছি, বিষয়টা এরকমও না। আপনি যদি টাওয়ার হ্যামার্সের দেখেন, ওখানে আপনার মাত্র 34% প্রবাসীরা বাস করে, বাকি আপনার 66% কিন্তু সাদারা আছে। কিন্তু ওদেরকে দেখবেন না, গেলে আপনাকে মনে হবে যে এটা বোধহয় আপনি বাংলাদেশের রাজনীতিতে এসেছেন, এখানে সব বাঙালি, হ্যাঁ সাদা কম। ওরা করে কি, এখানে খুব সাইলেন্ট থাকে, কোয়াইট থাকে। আমরা তো একটু সামনে ফ্রন্ট লাইনার, কিছু একটা হলেই সবাই একসাথে হই, খেলা একটা জিতলে একসাথে হই, বিভিন্ন অকেশানে আমরা সামনে চলে আসি, যেজন্য আমাদেরকে দেখা যায়। আবার ভোটের সময় দেখা যায় যে আমরা যেভাবে সচেতন ভোট দেওয়ার ব্যাপারে, ওরা অতটা না, যে জন্যে প্রবাসীদের ভোটটা বেশি পড়ে এবং সেটা একটা বড় ভূমিকা রাখে প্রবাসী পার্লামেন্ট মেম্বার এবং কাউন্সিলর। প্রচুর কাউন্সিলর এখন বাংলাদেশি, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার। ইভেন আপনারা কোভিডের সময় দেখেছেন যে ব্রিটেনের সবচেয়ে ভালো যে ডাক্তার, তিনিও বাংলাদেশে অ্যাওয়ার্ড পেয়েছিলেন কোভিডের সময় তার সাহসী ভূমিকার জন্য, এবং অনেক ডাক্তার মারাও গেছেন কোভিডের এই যুদ্ধে তার অগ্রণী ভূমিকার কারণে। তো এরকম নানা ক্ষেত্রে বাঙালিরা যথেষ্ট ভূমিকা রাখছে, শুধু বাঙালি না, প্রবাসীরা ভূমিকা রাখছে। কিন্তু কেন তারা আসলে তারা এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে যে তাদের বোধহয় রাষ্ট্রটা পুরোটাই মানে বিদেশিরা দখল করে নিচ্ছে, এরকম একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকেই বোধহয় তারা এই কঠিন সিদ্ধান্তগুলো নিচ্ছে।
পাত্রবান আমরা জানি যে যুক্তরাজ্য বা এরকম দেশ, উন্নত দেশ সবসময়, ব্রিটেনের কথা আমরা বলি যেহেতু ব্রিটেনে আলোচনা হচ্ছে, তারা কেয়ার গিভার সহ বিভিন্ন স্কিল্ড খাতের লোকজন নিতে চায় এবং বাংলাদেশ হয় এরকম উন্নয়নশীল দেশ থেকে লোকে যাই সেখানে স্কিল ভিসায় যাই যে সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট হবে, অর্থাৎ সেখানে যাওয়ার পর যে কাজটি করবে তারপরে সে সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। কিন্তু এই আইনের কারণে সেই জায়গাটাতে কি ভাটা পড়বে না এবং সেটা কি যুক্তরাজ্যের অর্থনীতিতে অথবা তাদের সেবা খাতে একটা প্রভাব ফেলবে না? নিশ্চয়ই ফেলবে, উত্তর হচ্ছে নিশ্চয়ই ফেলবে। এখন তারা যখন এরকম একটা ঘোষণা দেন, মানে সেই সরকার যখন দেয়, তখন নিশ্চয়ই তাদের একটা ব্যাকআপ প্ল্যানও আছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরেই এই যে কথাগুলো, মানে স্কিল ওয়ার্কারের কথা বললেন, খুব একটি বিশেষ খাতে একটা বড় সংখ্যক স্কিল ওয়ার্কার তারা নিয়েছেন, এটা আমার মনে পড়ে না। যারা যান তারা নিজস্ব চ্যানেলে নিজস্ব যোগাযোগের মাধ্যমে হয়তো কোনো একটা হসপিটালের কেয়ার গিভার দরকার বা কোনো একটা সংস্থার কেয়ার গিভার দরকার, তারা নিজেদের প্রয়োজনে নিজেদের যোগাযোগের মাধ্যমে নিয়ে থাকেন। রাষ্ট্রীয়ভাবে তারা এভাবে খুব বেশি এনকারেজ করেন বলে আমি মনে পড়ছে না এখন। কিন্তু যে কথাটি ভাই বললেন, আবারও তার যেহেতু উনি ওখানে থাকেন, উনি আরও বেশি অভিজ্ঞ, ওনার কথা থেকেই বলছি যে ব্রিটেন থেকে শুরু করে পশ্চিমার বেশিরভাগ দেশগুলো কিন্তু অভিবাসীরা তৈরি করেছে, অভিবাসীরা উন্নত করেছে, অভিবাসীরা আজকের এই পর্যায়ে তারা এনেছে। কারণ তারা অনেক কাজ তারা করেন না বিদেশি বা প্রবাসীদের বা অভিবাসীদের দিয়ে করান, আবার অনেক কাজ তারা পারেন না। সেই কাজও তাদেরকে আমরা আমাদের দেশগুলো থেকে, এইসব দেশগুলো থেকে যারা গিয়েছে তারা কিন্তু সহযোগিতা করেন। আমি সবাই জানি যে ব্রিটেনের কারি ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রি সাউথ এশিয়ানরা লিড করে। ওখানে বাংলাদেশের একটা বড়, যার বেশিরভাগই বাংলাদেশি, বাট পুরো সাউথ এশিয়ার কথাই বলছি। ওইখানে পোশাক ইন্ডাস্ট্রি তো ওখানে নাই, তারা এখানে ইম্পোর্ট করে। এই অংশটাও বাংলাদেশিদের এক ধরনের বড় ধরনের কি বলে জায়গা তৈরি করা আছে। ইন্ডিয়ানরা ওখানে অনেক কিছু এক্সপোর্ট করেন, এবং ইন্ডিয়ানই ব্যবসায়ী, ঋষি সনকের কথা বলেছেন, তিনিও ওখানকার বড় ব্যবসায়ী। ওখানে থেকে টেক খাতে আমি যতটুকু জানি, আমার বন্ধু থেকে শুরু করে আমি অনেকের কথা বলতে পারি যারা টেক খাতে একটা বিশাল ভূমিকা রাখছেন। ফলে তার দেশের একদম ঘরোয়া কাজ থেকে শুরু করে একদম টপ হাইটেক পর্যায়ের যে কাজ, সেই কাজগুলো কিন্তু বেশিরভাগই অভিবাসীরা করে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে সম্ভবত তারা স্বনির্ভর হয়ে উঠেছে এই সব কাজগুলোতে, যে কারণে হয়তো তারা এই সংখ্যাগুলো কমিয়ে আনতে চায় আস্তে আস্তে। অথবা এমন হতে পারে তারা মনে করছে যে এখন তাদের ভেতরে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো যথেষ্ট তাদের দেশ পরিচালনা করার জন্যে, এবং তার সাথে খুব প্রয়োজনে হয়তো কিছু মানুষ তারা কিছু এক্সপার্ট, যে স্কিল মাইগ্রেশন বলেন, তারাও তো হয়তো নেবেন। তারাও তো আপনার একই খাতে পড়বেন কিনা আমি আসলে এখনো পরিষ্কার না যে এই আইনটি শেষ পর্যন্ত তারা রাখতে পারবেন কিনা এমন করে। আমি মনে করি না, রাখলেও হয়তো প্রভিশন থাকবে অতিমাত্রায় যারা স্কিল্ড তাদের জন্য। যেমন অনেক দেশই এখন কিন্তু তাই করেছে। অস্ট্রেলিয়াও কিন্তু এক ধরনের নতুন ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, নীতির মধ্যে দিয়ে যাচ্ছে। ওখানে এখনও আপনি যেতে পারেন, কিন্তু ওখানে কিছু প্রভিশন রাখা আছে যে বিশেষ খাতে। আমি লেদার সেক্টরের কথা জানি, যেখানে বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে কাউকে ওখানে নেওয়া হচ্ছে, বিশেষ খাতের কথা বলছি। যারা এসএমই করেন তাদেরকেও কাউকে ওখানে বিশেষ সুবিধা দিয়ে নেওয়া হচ্ছে, যে এসএমই এক্সপার্ট হিসেবে ওখানে নেওয়া হচ্ছে। তো এই যে বিশেষ খাতে নিশ্চয়ই তারা ছাড় দেবেন, বা জানি না, তাদের পরিকল্পনা নিশ্চয়ই তাদের কাছে আছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ব্রিটেন অভিবাসীদের দেশ, খুব সহজ হবে না তাদের জন্য এরকম একটি কঠিন আইন করা। যদি তারা করেও ফেলেন, আমার ধারণা এর ভিতরে কোনো ধরনের প্রভিশন থাকবে। তারপরে যদি না থাকে, তাহলে এটা সত্যি অমানবিক হবে, যে 20 বছর এবং 30 বছরের মতো লম্বা সময় পরে। ঠিক এই জায়গাটি আসবো। আমি গণমাধ্যমে দেখেছি যে অভিবাসন বিরোধী যে দল, যে নাইজেলের কথা বললেন, তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং তাদের চাপে আসলে এই ধরনের
আইন নিতে যাচ্ছে সরকারি দল যারা ক্ষমতাসীন রয়েছে, হঠাৎ করে এই অভিবাসন বিরোধী রাজনৈতিক দল বা অভিবাসন বিরোধী নীতি এটা জনপ্রিয়তা পাওয়ার কারণ বা ভিত্তি? এটা আমরা জানি যে আসলে মিডিয়া সব ক্ষেত্রেই একটা অগ্রণী ভূমিকা পালন করে, এবং নাইজেল ফারাজ হচ্ছেন, এর আগে আপনারা জেনে থাকবেন যে যখন ইউরোপ থেকে ব্রিটেন আলাদা হয়ে গেল তখন কিন্তু এটা তার ব্যক্তিগত একটা জায়গা থেকেই মূলত সে এটাকে বুস্ট আপ করেছিল, এবং এটা তাদের নির্বাচনী একটা কৌশল ছিল যে নির্বাচনে বিশেষ করে দীর্ঘদিন লেবার পার্টি ক্ষমতায় থাকার পরে লেবার পার্টিকে সরিয়ে যখন কনজারভেটিভ আসলো তখন কনজারভেটিভ হচ্ছে ওই দেশের মূল ধারাটাকে রক্ষা করার জন্য বা হোয়াইট সুপ্রিমেসি যে কথাটা বলি তারাই ওখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। তো সেই দলটাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো নিয়েছে। তার মধ্যে যখন আমরা দেখলাম যে ব্রিটেন থেকে ইউরোপ থেকে ব্রিটেন বের হলো, এর আগে নাইজেল ফারাজকে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। উনি ওইটারই ওই সময় চ্যালেঞ্জ করে এসেছিলেন, ওইটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে উনি পার্লামেন্টে চ্যালেঞ্জ করছিলেন যে ব্রিটেনকে উনি বের করে নিয়ে যাবেন। আচ্ছা। এবং ওনার পিছনে একটা শ্রেণী, আমি এটা ডিসক্লোজ নাই করি, একটা শ্রেণী ওনাকে পিছন থেকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দেন ওনার এই কাজগুলো, যে কারণে উনি তখন তৎকালীন প্রধানমন্ত্রীকে নির্বাচনের যে সিচুয়েশন ছিল তখন এই গণ্ডিটা পার করার জন্যে উনি তখন বললেন যে একটা মিথ্যা তথ্য দিলেন, যে তথ্যটা যে মিথ্যা এটা প্রুভ হয়েছে, সারা দেশে সবাই জানে যে আমাদের সেবা খাত, ব্রিটেনের যে সেবা খাত এনএইচএসের যে সুবিধাগুলো পাই এটা এখানে আগে ওয়েটিং লিস্টের একটা নির্দিষ্ট টাইম ছিল, এটা দীর্ঘ বেড়ে গেছে। এটা দেখা গেছে যে আপনি আহত হয়ে বা কোনো কারণে হসপিটালে গেছেন আপনাকে 2-3 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, ইভেন 5-6 ঘন্টা পর্যন্ত, যেটা আগে একটু কম ছিল। তো তারা এটাকে ইস্যু হিসাবে নিয়ে তারা ব্লেম করছে যে ইউরোপ থেকে প্রচুর মানুষ আসার কারণে আমাদের এই খাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে আমাদের ওয়েটিং টাইম বেড়ে গেছে, আমরা সঠিক সেবা পাচ্ছি না। এবং ওনারা যেটা করলেন যে এইটাকে সামনে রেখে এক ধরনের জনমত তৈরি করলেন যে এইটা থেকে বের হতে হবে। ওই ইস্যু দিয়েই ওই সময় তারা নির্বাচনী বৈতরণী পার হয়েছে, এবং এটা যখন নির্বাচন শেষ হয়ে গেছে তখন কিন্তু এটা সব জায়গায় এটা নিয়ে যখন ব্রিটেনকে টাকা পে করতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে, এবং তারা যখন অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, কী পরিমাণ অর্থ তারা ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রতি বছর তারা পেতেন, বিশেষ করে ইউরোপীয় নাগরিকদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে। এটা এমন না যে ব্রিটেন দিচ্ছে ব্রিটেনের টাকা নিজের টাকা, ব্রিটেন যে ইউরোপিয়ানদের সহযোগিতা করে এটার এগেনস্টে ইউরোপীয় পার্লামেন্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদেরকে প্রতি বছর একটা হিউজ অ্যামাউন্ট পে করা হতো। আচ্ছা। তো যখন এটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু অর্থনৈতিক খাতে একটা বড় চাপ পড়লো, তখন কিন্তু এই জিনিসটা আবার বের হয়ে আসলো যে এই ধরনের একটা বড় ধরনের মিথ্যাচার করা হয়েছে। কিন্তু দেখা গেছে যে সময়ের ব্যবধানে নাইজেল ফারাজ একদম হারিয়ে গিয়েছিলেন, তার কোথাও কোনো জায়গা ছিল না, আবার স্লোলি তাকে ধীরে ধীরে বিভিন্ন ইস্যুতে সামনে আনা হচ্ছে, এবং উনি বর্তমানে মিডিয়ার একটা বড় ফোকাস উনি পাচ্ছেন, যে ফোকাসের কারণেই বলতে হবে যে উনি এখন ওনার যে অভিমত বা ব্রিটেনের যে অভিবাসন বিরোধী অবস্থান সেটা আরও স্পষ্ট। আমরা শেষ দিকে চলে এসেছি। বান্ধবন, আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি জানতে চাই সেটি হচ্ছে যে অভিবাসীদের ফিরিয়ে নিতে যদি অস্বীকার করে কোনো দেশ, অর্থাৎ অবৈধ যারা হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লাই করার পরেও যারা স্থায়ী হতে পারবে অবৈধ হয়ে পড়বে, তাদেরকে যদি ফিরিয়ে নিতে কোনো দেশ অস্বীকার করে তাহলে সেই দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিবে যুক্তরাজ্য। এই প্রসঙ্গে কি বলবো? তাদের প্রতি ভিসা রেস্ট্রিকশন দেবে, এই সিদ্ধান্তটা আমার কাছে একটু ভিন্ন মনে হচ্ছে, কারণ এই ধরনের সিদ্ধান্ত আমরা এখনো কোনো দেশ থেকে আবার যে থাকবে সে তারও তো আসতে হবে, সে যদি মনে করে 20 বছর 30 বছর থাকলাম এখন আমি কেন, তাকে হয়তো ডিপোর্ট করলে তো তাকে চলেই আসতে হবে, তার তো আর সেই তিনি তো যোগ্যতা হারাবেন এবং তাকে নিশ্চয়ই জোর করেই পাঠানো হবে যদি তিনি না আসতে চান। কিন্তু এদের যদি গ্রহণ না করে তাহলে তাকে সেই দেশটিকে ভিসা রেস্ট্রিকশনের আওতায় আনা হবে। এই বিষয়টি নতুন একেবারেই, আসলে আমি জানি না যে কিভাবে এটা করবেন। এত বাংলাদেশির মধ্যে এতজনের সাথে এত যোগাযোগ, ওই দেশের মানুষের সাথে ব্যবসা আছে দুই দেশের মধ্যে, গড়ে সবার উপর ভিসা রেস্ট্রিকশন করাটা একটু আমার মনে হয় যে একটু এতটা সহজ বা এতটা বাস্তবিক না। ধন্যবাদ পান্থ রহমান এবং তৌহিদুল করিম মুজাহিদ দুজনকেই অত্যন্ত চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথির আলোচনা শুনলেন, তাদের কাছ থেকে যে বিষয়টি জানা গেল সেটি হচ্ছে যে যুক্তরাজ্য সরকার নতুন যে অভিবাসন নীতি গ্রহণ করছে এবং সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে সেখানে স্থায়ী হওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হবে। তো নতুন করে যারা দেশটিতে যেতে চান তাদের কিন্তু এই বিষয়টি মাথায় নিতে হবে, বিবেচনা করতে হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই আশা রেখে প্রত্যাশা রেখে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।